হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব সাথে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে সাং জিনভো আরও একটা বসকে হারিয়ে ফেলে, যার জন্য সে 220টা ডিমন সোল পায়। একই সঙ্গে তার দুবার লেভেল আপ হয়ে যায়, আর একই সঙ্গে সে একটা আইটেম পায় যেটার নাম হচ্ছে স্প্রিং ওয়াটার। আর এখন এই বড় বসটাকে মেরে সাং জিনভো ভাবে এই মনস্টারটা সত্যিই খুব শক্তিশালী ছিল, সে আমার থেকেও বেশি সোলজার স্যামন করতে পারে। ওকে যদি শ্যাডো সোলজার বানাতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু কথা হচ্ছে এই সমস্ত ক্যাসেলের ডিমনের শ্যাডো সে বের করতে পারবে না। আর এখন এই বসটাকে মারার জন্য সে আরও একটা আইটেম পায়, ডিমন্স মোনার্কের নেকলেস। সে আগের বার একটা কানের পেয়েছিল, আর তার সঙ্গে এটা কোনোরকম ভাবে কানেক্টেড। আরও একটা আইটেম পেলে এটা পূর্ণ হবে, তাহলে হয়তো ওপরের ক্যাসেলে আরও একটা এরকম বস নিশ্চয়ই আছে। এখন তাকে ওই আইটেমটা কালেক্ট করার জন্য আরও একটা ডিমন বসকে মারতে হবে। কিন্তু এই দিকে তার যেটা মেন মিশন ছিল যে তাকে 10,000টা ডিমন সোল কালেক্ট করতে হবে, সেটা তার অলরেডি পুরো হয়ে গেছে। আর এই মিশনটা কমপ্লিট করার জন্য তাকে 3টে রিওয়ার্ড দেওয়া হয়। তার মধ্যে প্রথম ছিল শপের থেকে যে কোনো আইটেম বেছে নেওয়া, 20+ বোনাস স্ট্যাট, আর একই সঙ্গে একটা আনডিসক্লোজড রিওয়ার্ড। এদের মধ্যে সে প্রথমটাকেই চুজ করে, যার পরে তাকে শপ থেকে যে কোনো একটা আইটেম নিতে বলা হয়। আর এখন সে ভাবতে শুরু করে যে তার কি নেওয়ার দরকার। সে কি কোনো একটা ভালো অস্ত্র নেবে যেটার দাম 10 বিলিয়ন গোল্ড? যদি সে সেটা নেয়ও, তার কদিন পরে আবার শপে নতুন অস্ত্র চলে আসবে যেটার দাম আরও বেশি হবে। তার থেকে ভালো আমার এখন যেটা দরকার আমি সেটাই নিই। এই বলার পরে সে শপের থেকে একটা কার্সড র্যান্ডম লুট বক্স নেয়। তার মনে পড়ে এর আগে যখন সে তার ডেইলি মিশন ডবল করেছিল, তখন তাকে দুটো জিনিসের মধ্যে একটা চুজ করতে দিয়েছিল, ব্লেসড র্যান্ডম লুট বক্স আর কার্স র্যান্ডম লুট বক্স। সেইবার সে ব্লেসটা চুজ করেছিল, আর সেই কারণে এবার সে কার্স র্যান্ডম লুট বক্সটা নিল। কেননা ওই ব্লেস র্যান্ডম লুট বক্সের থেকেই কিন্তু ওই ডিমন্স ক্যাসেলের চাবিটা পেয়েছিল, যেটা তাকে লেভেল আপ করতে অনেক সাহায্য করেছে। তার মানে এটাতেও নিশ্চয়ই ওরকম ভালো কিছুই থাকবে। আর এখন সেই বক্সটা ওপেন করার পরে সে সেটার থেকেও একটা চাবি পায়, কিন্তু ওই চাবিটা কোন লেভেলের সেরকম কিছু সেইখানে লেখা থাকে না। সাং জিনভো কোনো আইডিয়া পায় না যে এই চাবিটা দিয়ে আসলে কি হবে, তাই সে এখন বেশি মাথা না ঘামিয়ে চাবিটাকে ইনভেন্টরিতে রেখে দেয়। আর এখন সে দ্বিতীয় রিওয়ার্ড পায় বোনাস স্ট্যাট +20। সে সেটাকে তার ইন্টেলিজেন্স স্ট্যাটের মধ্যে লাগিয়ে দেয়। আর এরপরে সে লাস্ট রিওয়ার্ডটা পায়, যেখান থেকে সে একটা ব্লু প্রিন্ট পায় যেটা দিয়ে হোলি ওয়াটার অফ লাইফ বানানো যাবে। সাং জিনভো বুঝতে তো পারে না যে সেটা দিয়ে হবেটা কি, বাট যাই হোক, বানানো যাবে, এটাই বড় ব্যাপার। অন্যদিকে আমেরিকাতে এখন আমরা দেখতে পাই যে বিল্ডিংয়ের মধ্যে আগুন জ্বলছিল, আর লোকজনেরা সেই আগুন নেভাচ্ছিল। তারা বলাবলি করছিল যে যখন দুটো এস র্যাঙ্ক হান্টারের মধ্যে লড়াই হয় তখন এইরকমই হয়। এই সময় অন্য একজন বলে যদিও এটা লড়াইয়ের মতো কিছুই ছিল না, হোয়াং ডংসো ওই মানুষটার সামনে চান্সই পায়নি। আর এখানে ওই মানুষটা বলতে বলা হচ্ছে সাং জিনভোর বাবার কথা, যে কিনা হোয়াং ডংসোকে মেরে পুরো হাড়গোড় সব ভেঙে দিয়েছে। অন্যদিকে সাং জিনভো এখন তার মাকে দেখতে হসপিটালে যায়। আর এখন আমরা জানতে পারি যে হোলি ওয়াটার অফ লাইফ দিয়ে কি হয়, এই জলটা যে খাবে তার শরীর থেকে সমস্ত রকমের অসুখ কেটে যাবে। তাই এখন সে ভাবে যে এইটা হয়তো এমন একটা জিনিস যেটা দিয়ে তার মাকে ঠিক করা যেতে পারে। আর এই হোলি ওয়াটার অফ লাইফটা বানানোর জন্য টোটাল 3টে জিনিস লাগবে, যাদের মধ্যে দুটো জিনিস সে দুটো বসকে হারিয়ে পেয়ে গেছে। একটা হলো 50 নম্বর ফ্লোরে, আর একটা হলো 75 নম্বর ফ্লোরে। তার মানে হয়তো 100 নম্বর ফ্লোরে যে বসটা আছে সেই বসটাকে মারলেই এই হোলি লাইফ অফ ওয়াটারটা বানানো যাবে। অন্য কথায় বলতে গেলে তাকে পুরো ডিমন্স ক্যাসেলটাই ভাঙতে হবে, তাহলে একমাত্র সেই হোলি লাইফ অফ ওয়াটারটা বানাতে পারবে। সে 1 সপ্তাহের মধ্যে 75 নম্বর ফ্লোরে চলে গেছে, আর সেইখানে সে 16 বার লেভেল আপ করেছে। আর এখন তার শক্তি যে কোনো নর্মাল এস র্যাঙ্কের থেকে অনেকটাই বেশি, তাই তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সমস্ত কিছু ভেবেই সে তার মাকে বলে তুমি আর কিছুদিন অপেক্ষা করো, আমি খুব বেশি দেরি করব না। এখন অন্যদিকে কোরিয়ান হান্টার অ্যাসোসিয়েশনে আমরা দেখতে পাই যে দুজন বসে খবর দেখছিল। তারা ওই খবরটাই দেখছিল যে আমেরিকাতে দুটো এস র্যাঙ্ক হান্টারের লড়াইয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই সময় সেইখানে একটা ছেলে আসে, সে তার ম্যাজিক পাওয়ারের টেস্ট দ্বিতীয়বার দিতে চায়। যাকে দেখে সেখানকার লোকটা মিস্টার জাং বলে আরে এরকম অনেকে মাঝে মধ্যেই আসে, এদের সঙ্গে বেশি কথা বাড়িয়ে লাভ নেই, ওকে ইভ্যালুয়েট করতে কত টাকা লাগবে বলো, দেখবে এমনি চলে যাবে। এই বলার পরে সেই লোকটা ছেলেটার নাম জিজ্ঞাসা করে, আর তারপরে সে সোজা কল করে বায়কিওনোকে। সে বায়কিওনোকে বলে স্যার আপনি যে হান্টারটার কথা বলছিলেন সে আমাদের এখানে এসেছে। যেটা শুনে বায়কিওনো অবাক হয়। আর এখন মিস্টার জুং বলে হ্যাঁ, সাং জিনভো এসেছে আমাদের এখানে রি-ইভ্যালুয়েশন করানোর জন্য। আর এখন সাং জিনভোকে এইখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। সেই সময় তাকে সামনে থেকে একটা লোক বলে আরে বেশি নার্ভাস হইও না, বেশিরভাগদেরই র্যাঙ্ক খুবই খারাপ হয়, তাই অত চাপ নিয়ে লাভ নেই। যদি তুমি ডি র্যাঙ্কও পাও তাও তোমাকে কোনো না কোনো গিল্ড নিয়েই নেবে, কিন্তু তাদের মধ্যেও খেয়াল রেখো, আমি শুনেছি যে অনেক ছোট ছোট গিল্ডরাই নাকি অনেক মুশকিল ডানজেনে যায়, আর প্রায় সময় সেখানকার হান্টাররা মারা যায়।
যেই কথা শুনে সাং জিনভো মনে মনে ভাবে যে তাদের লো র্যাঙ্কের ডানজেনে গেলে টাকা পয়সা কিছুই হবে না, আবার হাই র্যাঙ্কের ডানজেনে যাওয়ার মতো তাদের কাছে টাকা নেই। তাই সাধারণত তারা যেই ধরনের রেড করে সেগুলো একটু বেশি রিস্কিই হয়, আর সেখানে অ্যাক্সিডেন্টও প্রচুর হয়। আর এরপরে সেই লোকটার পালা আসে যেই লোকটা এতক্ষণ সাং জিনভোর সঙ্গে কথা বলছিল। সে যেতে যেতেও সাং জিনভোকে আবার একই কথাই বলে যায় যে তুমি যদি মোটামুটি ডি র্যাঙ্কেরও হও তাহলেই হবে। এখন সাং জিনভোর পাশের লোকটাও খুবই ঘাবড়ে থাকে। সে মিরমির করে বলতে থাকে যদি আমাকে কোনো বড় গিল্ড হায়ার করে তাহলে আমাকে প্রথমে অনেক টাকা দেওয়া হবে, তাহলে হয়তো আমি আমার লোনটা শোধ করতে পারবো এবং আমার মেয়ের সঙ্গে আবার থাকতে পারবো। তাই আমাকে মিনিমাম সি র্যাঙ্কের হতেই হবে বা তার থেকে বেশি। এখন সাং জিনভো মনে মনে ভাবতে থাকে সত্যিই কোনো হান্টারের র্যাঙ্ক অন্য কিচ্ছুর উপরে ডিপেন্ড করে না। সে আগে থেকে যতই তরোয়ালবাজি প্র্যাকটিস করুক বা যাই করুক তার জন্য তার র্যাঙ্কের কোনো পরিবর্তন হয় না। যেমন মিস্টার সংকেই দেখে নাও, উনি কি খারাপ তরোয়ালবাজিতে, কিন্তু তাও উনি সি র্যাঙ্কের। আর আমিও তো এরকমই ছিলাম, আমিও কত বছর ধরে ডানজেনে গেছি কিন্তু তবুও আমি ই র্যাঙ্কের ছিলাম। কিন্তু এখন আর আমার কাছে এরকম কোনো ব্যাপার নেই। আর এই সমস্ত ভাবতে ভাবতেই সেই লোকটা বেরিয়ে আসে যেই লোকটা প্রথমে সাং জিনভোর সঙ্গে কথা বলছিল। সে বেরিয়ে আসাতে আমরা জানতে পারি যে সে নাকি ই র্যাঙ্কের হয়েছে, যেইটা সে নিজের থেকেও আশা করেনি। তাই সে এখন পুরোপুরিভাবেই ভেঙে যায়। আর এরপরে সেই মেয়েটা সাং জিনভোর পাশের লোকটাকে ভেতরে ডাকে, কিন্তু সে এখন যেতে চায় না। সে বলে আমি খুবই নার্ভাস। তাই সে এখন সাং জিনভোকে বলে ভেতরে যাওয়ার জন্য। এখন সাং জিনভো ভেতরে গিয়ে তার নাম বললে মেয়েটা দেখতে পারে যে ও একটা ই র্যাঙ্কের হান্টার, ও এসছে এখানে রি-ইভ্যালুয়েশনের জন্য। যাই হোক, সেই মেয়েটা এখন সাং জিনভোকে ওই বড় কালো অর্বটাতে হাত রাখতে বলে, কিন্তু সাং জিনভোর র্যাঙ্ক ওই মেশিনটা মাপতে পারে না। যেটা দেখে মেয়েটা ভাবে এটা কী রকমের এরর আসছে, এরকম তো কোনোদিন আগে হয়নি। এই বলার পরে সে আরও একবার ট্রাই করে, কিন্তু এইবারও সে বিফল হয়। এই সময় সেখানে অন্য একটা লোক আসে আর সেই মেয়েটাকে জিজ্ঞাসা করে তুমি মেশিন চালাচ্ছ কেন, চাংসিক কোথায় গেল? যার উত্তরে মেয়েটা বলে চাংসিক এখনই বাথরুমে গেল, তার জন্য আমিই কাজটা করছি। যাই হোক, এইটা শুনে সেই লোকটা সামনে এগিয়ে আসে আর মেয়েটা বলে যে মানা মিটারটা ঠিকমতো কাজ করছে না। এই সময় সেই লোকটা ভাবে আমি তো এখানে আসতামই না, আমি এসছি একটা কারণেই। স্যার বাইকিউনো বলেছে এই ছেলেটার কথা যে সে নাকি রি-অ্যাওয়েকেন হতে পারে। কিন্তু মিস্টার ওো জিনচুল এর আগেও সাং জিনভোর পাওয়ার মেপে এসেছে, সে এখনো পর্যন্ত ই র্যাঙ্কেরই আছে। আর এতক্ষণে সে মেশিনের সামনে এসে দেখতে পায় যে মেশিন থেকে একটা এরর মেসেজ দিচ্ছে, যেইটা দেখেই সে সব কিছু বুঝতে পারে। আর সে এখন মেয়েটাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কতদিন কাজ করছো? যার উত্তরে মেয়েটা বলে এই প্রায় 6 মাস। কেন, কি হয়েছে? যার পরে সেই লোকটা ভাবে যে তার মানে এই মেয়েটা কোনো এস র্যাঙ্কের ইভ্যালুয়েশন দেখেনি। আর এরপরে সে মেয়েটাকে বলে না কিছু না, তুমি একটা কাজ করো, তুমি চাংসিককে তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে আসো, কেননা এইটা কোনো সাধারণ এরর নয়। এই এররটা এই কারণে আসছে কেননা এইরকম পাওয়ার এই মানামিটারটা মাপতে পারছে না। তার মানে হয়তো এই ছেলেটা কোরিয়ার 10 নম্বর এস র্যাঙ্ক হান্টারও হতে পারে। এখন অন্যদিকে আমরা দেখতে পাই যে হান্টার্স গিল্ডের গিল্ড মাস্টার জং ইন এখন মিস্টার ওো জিনচুলকে বলছিল আচ্ছা মিস্টার হোয়াং ডংসো যে রিসেন্ট কোরিয়াতে আসলো সে কী কারণে এসেছিল? সেই কি রেড গেটের থেকে কয়েকজনকে বাঁচিয়েছে? যার উত্তরে ওো জিনচুল বলে যে না, সে সেখানেই ছিল, রেড গেটের থেকে সে কাউকে বাঁচায়নি। যার পরে জং ইন তাকে জিজ্ঞাসা করে তাহলে রেড গেটের থেকে কয়েকজনকে কে বাঁচিয়ে নিয়ে আসলো, কিন্তু ওো জিনচুল বলে যে সেই উত্তর তার কাছে নেই, কেননা সে শেষ পর্যন্ত সেইখানে ছিল না। কিন্তু তবুও তার একজনের উপরে সন্দেহ আছে। এই সময় সে সাং জিনভোর কথা ভাবে, আবার সে এটাও ভাবে যে সে নিজে গিয়ে সাং জিনভোর পাওয়ার মেপে এসেছিল, সে কোনোভাবেই রি-অ্যাওয়েকেন হয়নি। যার এখন এরকম হাবভাব দেখে জং ইন বলে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে তুমি এখনও শিওর না, সেই কারণে তুমি আমাকে এখন সব কিছু বলবে না। যাই হোক, এই সমস্ত বিষয়ে আমার এখন মাথা না ঘামালেও চলবে, এর থেকে বরঞ্চ আমার ওই বিষয়টা নিয়ে মাথা ঘামানোর দরকার যে একটা পিঁপড়ে উড়ে উড়ে জাপানে চলে গেছে। যেইটা শুনে ওো জিনচুল বলে যে ওটা একটা মরা পিঁপড়ে যেটা সমুদ্রের জলে ভেসে জাপানে গেছে, কিন্তু ওই রকম যদি সমস্ত পিঁপড়েরই পাখনা গজিয়ে যায় তাহলে সত্যিই খুব বড় সমস্যা হবে। যেটা শুনে এখন জং ইন বলে আমাদের হান্টার্স গিল্ডের সবাই আমরা সেখানে সাহায্য করব। এই সময় তারা পাশের হান্টার অ্যাসোসিয়েশন বিল্ডিংয়ের থেকে একটু জোরালো আওয়াজ শুনতে পায়। যেটা জং ইন ওো জিনচুলকে বললে সে বলে এই সমস্ত কোনো ব্যাপার না, এগুলো রোজকার বিষয়, আবার কোন হান্টার কি করেছে আমি গিয়ে দেখে আসছি। কিন্তু জং ইন বলে না, আমিও সঙ্গে যাব, কেননা জং ইন সেইখানে কিছু অন্যরকম সেন্স করতে পারছে। অন্যদিকে এখন আমরা দেখতে পাই মিস্টার জাং সাং জিনভোকে বলে আমাদের এই মানা মিটারটা আপনার শক্তি মাপার মতো অত শক্তিশালী নয়, আপনার এরকম শক্তি মাপার জন্য আমাদের আরও ভালো একটা মানা মিটারের দরকার।
আপনি যদি 3 দিন পরে আসেন তাহলে বেশি ভালো হয়। আর তাদের এই সমস্ত কথা বাইরের সমস্ত ছোট ছোট গিল্ড ম্যানেজাররা শুনে ফেলে। তারা বলে, তার মানে কি এই ছেলেটা কোরিয়ার এস র্যাঙ্ক হান্টার হতে চলেছে? আমাদের ছোট গিল্ডের পক্ষে একে হায়ার করা কোনোভাবেই সম্ভব না। এই সময় সাং জিনবো সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, আর এখন বাইরে থেকে এন্ট্রি হয় ও জিনচুল আর জং ইনের, যাদেরকে দেখেও এই সময় ভেতরের সমস্ত লোকেরা চমকে যায়, কেননা জং ইন হলো হান্টার্স গিল্ডের মাস্টার, একটা এস র্যাঙ্কের হান্টার, আর তাকে দ্য আলটিমেট হান্টারও বলা হয়। আর এরই সঙ্গে সোলো লেভেলিং এর পর্ব 7 এখানে শেষ হয়। পুরো পর্বটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরবর্তী পর্বটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।